আপু, এখান থেকে কিছুটা দূরে নাকি একটা বিল আছে, সেখানে যাব কাল। কার সাথে যাবি? কেন, হৃদয়ের সাথে যাব, ও তো আমাকে নিয়ে বের হতে এক পায়ের আছে। কথাটা বলে আরিয়ানের দিকে এক নজর তাকালো দিশা। আরিয়ান প্লেটের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু রেগে ফেটে যাচ্ছে সে। দিশার মা বলে উঠল, তুই কি একাই যাবি নাকি ওই ছেলের সাথে? হ্যাঁ, কোনো প্রবলেম? তোর একা যাওয়ার দরকার নেই, তুই বরং আরিয়ানকে নিয়ে যাস। দিশা আরিয়ানের দিকে তাকিয়েই বলল, আমাকে নিয়ে বের হবার মতো সময় আরিয়ান ভাইয়ার নেই। তাছাড়া আরিয়ান ভাইয়ের সাথে আমায় বনবে না, হৃদয়ের সাথেই আমার খুব জমে, ওর সাথেই যাব আমি। দিশার বলা কথাগুলো যেন আরিয়ানের বুকে আঘাত করলো। দিশার মুখে আরিয়ান ভাইয়া ডাকটা মোটেও আশা করেনি আরিয়ান। মনে মনে যতটা খারাপ লাগছে ততটাই রাগ লাগছে আরিয়ানের, কিন্তু সব নীরবে সহ্য করে যাচ্ছে। দিশার মা বলে উঠল, তো যা খুশি তা কর, আমি বললেই কি আর না বললেই কি? আমার কথা কোনো দিন শুনেছিস নাকি তুই যে আজ শুনবি? বেশ রেগে বলল দিশার মা। ও মা, এখানে এসেছি কিছুদিনের জন্য, এখানে অন্তত কিছুদিন আমার মতো আমাকে থাকতে দাও। দিশা উঠে চলে গেল। আকাশে চাঁদের আলোয় উঠানে চেয়ারে বসে আছে একা। সবাই যার যার রুমে বসে থেকে কিছু ভাবছে দিশা। এমন সময় কারোর উপস্থিতি টের পেল সে। আরিয়ান দিশার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দিশার দিকে, কিন্তু দিশা এমন এক ভাব নিয়েছে যেন কাউকে দেখেনি, নিজের মতো বসে আছে। আরিয়ান বেশ রেগে গেল, বলল, সমস্যা কি তোর? আমি এসেছি দেখতে পাসনি? তো? মানে আগে আমাকে দেখলে কত কি করতি, তাহলে এখন এমন করছিস কেন? জানো না এমন কেন করছি? না, জানি না। সেটা তোমার ব্যাপার। তখন আমাকে ভাই বলে ডেকেছিলি কেন? সিনিয়রদের ভাই রাখতে হয়, সেটা একদিন তুমিই আমাকে বলেছিলে। সেদিন তো এত কিছু বুঝতাম না, তাই তোমার কথা আমরে নিইনি। এখন বয়স বেড়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছি। তুই অনেক পাল্টে গিয়েছিস দিশা। পরিস্থিতি বাধ্য করেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল দিশা। আরিয়ান কিছুটা হতাশ হয়ে বলল, আমাকে আর ভাই বলে ডাকবি না, বলে দিলাম। ওকে। কি ডাকবি? আরিয়ান ডাকবো। আর কি? না, তাহলে আর কি ডাকবো? আগে যা ডাকতি তাই ডাকবি এখনো। দিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরিয়ানের দিকে তাকালো, বলল, যখন তুমি আমার ভালোবাসা ছিলে তাই ভালোবেসে ওই নামে ডাকতাম। এখন? এতটুকু বলে থামলো দিশা। তারপর আবারও বলল, এখন তুমি অন্য কারোর ভালোবাসা, তাই ওই নামে ডাকার আমার কোনো অধিকার নেই। আরিয়ান অসহায় ভাবে দিশার দিকে তাকালো। দু চোখে তার বিষণ্ণতা স্পষ্ট। দিশার কিছু না বলে তখনই উঠে চলে গেল। আরিয়ান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে, বড্ড একা লাগছে নিজেকে। পরের দিন দিশা তৈরি হলো হৃদয়ের সাথে বের হবে বলে। বাইরে হৃদয় বাইক নিয়ে বসে আছে। তাড়াহুড়ো করে তৈরি হয়ে সবাইকে বলে তাড়াতাড়ি গিয়ে বাইকে উঠে বসলো দিশা। দিশা বসা মাত্রই বাইক স্টার্ট দিল সে। দিশা কি যেন ভেবে বলল, হৃদয়, তোমাকে তো কিছুক্ষণ আগে শার্ট পরা দেখলাম, চেঞ্জ করে টি শার্ট পরেছো কখন? আর তোমার মাথায় তো হেলমেট ছিল না, এখন এলে কোত্থেকে? দিশা এতগুলো প্রশ্ন করছে, তাও কোনো উত্তর দিচ্ছে না সে। এক মনে বাইক চালিয়ে যাচ্ছে। দিশা আবারও বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? আর তোমাকে হৃদয় হৃদয় লাগছে না কেন? ওই, কথা বলছো না কেন, কি হয়েছে তোমার? আহ, এত কথা বললে তো অ্যাক্সিডেন্ট করব। সামনের জন বলে উঠল, ওই, তোমার কণ্ঠ হঠাৎ ওই আরিয়ানের মতো হয়ে গেল কেন? আরিয়ানের কণ্ঠ আরিয়ানের মতো হবে না তো অন্য কারোর মতো হবে? মুচকি এসে বলল আরিয়ান। মানে, তার মানে তুমি হৃদয় না? রেগে গিয়ে বলল দিশা। তুই কি কানে কম শুনিস? থামো, আমি বাড়ি যাব। আরিয়ান থামলো না। এক গতিতে সে বিলের পাড়ে চলে গেল ওরা। দিশা বিলের একপাশে মুখ গুমরা করে বসে আছে। এত বড় চিটিং সে মানতে পারছে না। আরিয়ান মুচকে হাসছে দিশার রাগ দেখে। আরিয়ান গিয়ে দিশার পাশে বসলো। আলতো করে দিশার হাত ধরেছে, তো সাথে সাথে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল দিশা। এইবার বেশ রেগে গেছে সে। আরিয়ান তাকিয়ে আছে দিশার দিকে। দিশা চেঁচিয়ে বলতে লাগলো, কি চেয়েছেন কি আপনি? যখন যা ইচ্ছা হয় তখন তাই করবেন? আমার পেছনে কেন পড়ে আছেন এখন? আপনার ভালোবাসা নেহা কোথায়? ও কি জানে আপনি এখানে আমার সাথে এমন করেছেন? ও আমার সাথে ছলনা করেছে দিশা। ও আমারকে নয়, আমার টাকাকে ভালোবাসতো। ইনফ্যাক্ট ওর আরেকটা বয়ফ্রেন্ড আছে। নরম স্বরে বলল আরিয়ান। দিশা হাসলো, বলল, তাই তাই এখন ওর জায়গাটা পূরণ করতে আমার কাছে এসেছেন?
এসব কি বলছো দিশা? আপনি কেন এমন করছেন এখন? জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু তোমাকে এদিনই খুব মিস করেছি দিশা। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আর জানি না কেন তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোমাকে ভালোবেসে ফেলেছি দিশা। জানি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেগুলো মনে রেখে সারা জীবন কষ্ট পাওয়ার তো কোনো মানে নেই। সেগুলো ভুলে নতুন করে জীবনটা শুরু করি চলো। বাহ আরিয়ান, না এসে পারলাম না। নেহা আপনাকে ছেড়ে দিয়েছে 2 দিন হলো, এর মধ্যে আমার প্রতি আপনার ভালোবাসা জন্মে গেল? ভালোবাসাটা কি এতটাই সস্তা? দুদিনও হয়নি, নেহা যখন আমার জীবনে ছিল তখনও তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে খুব রাগ হতো। তখন ভেবে পেতাম না এই রাগের কারণ কি, কিন্তু আজ সবই বুঝতে পারছি। আর তাছাড়া তুমি তোমাকে ভালোবাসো দিশা, তাহলে আজ এমন করছো কেন? আমাকে কি মাফ করা যায় না? ভুল বললেন মিস্টার আরিয়ান। এই দিশা আপনাকে একসময় ভালোবাসতো ঠিকই, আজ আজ আর আপনাকে ভালোবাসি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনাকে ভালোবাসা। আসলে আমার মনটা বড়ই বোকা, না চাইতেও আপনাকে ভালোবেসেছিল, কিন্তু বারবার আপনি আমাকে অপমান করেছেন। ইভেন আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন বহুবার। কিচ্ছু বলিনি আমি, সব সহ্য করেছি। আর তাই বলে এখনো আপনার সব আবদার মেনে নিব যদি ভেবে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। তখনই হনহন করে একাই বাড়ি চলে এসেছে দিশা। বাড়ি এসে ব্যাগ গোছানো শুরু করলো সে। মা এসে বলতে লাগলো, কিরে, এই অসময়ে ব্যাগ গুছেছিস কেন? ঢাকা ব্যাক করবো তাই। আজ তো আমরা যাব না। তোর বাবা তো বলেছে আরো 2 দিন থাকতে, আবার কবে আসে ঠিক নেই তো। তো তোমরা থাকো না, মানে করলো কে? আমি চলে যাবো, ব্যাস, আমার কাজ আছে। তুই কি এমন রাজকার্য ফেলে এসেছিস শুনি? মা, আমার ভার্সিটি মিস হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। ভার্সিটিতে তো আরিয়ানরও আছে, তাহলে তোর এত তাড়া কেন? কার কি আছে না আছে সেসব নিয়ে পড়েছো কেন তুমি? আমার কি আছে সেটা একবার ভাবো না মা। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল দিশা। তোর কি কিছু হয়েছে দিশা? কেউ কিছু বলেছে? আমার কিছুই হয়নি, আর আমাকে কেউ কিছু বলেওনি। আমি চলে যাব, আর এক্ষুনি, এটাই ফাইনাল। বুঝি না তোদের এই জেনারেশনের কি দোষ, যখন যা বলিস তাই করতে হয়। রেগে চলে গেল দিশার মা। দিশা গোছগাছ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশনে গেল। বাড়ির সবাই হাজার মানা করেও আটকাতে পারেনি তাকে। পরে দিশার বাবা মা চলে আসতে চেয়েছিল দিশার সাথে, কিন্তু দিশা জোর করে ওদের রেখে এসেছে। সে চায় না ওর কারণে তার বাবা মা গ্রামের হাসি আনন্দ থেকে বঞ্চিত হোক। আরিয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে, এসেই শোনে দিশা একা একাই চলে গেছে। হুট করে মাথাটা গরম হয়ে গেল তার। এমনিতে মন মেজাজ খারাপ, তার উপর দিশার এভাবে চলে যাও রেগে মাথা ফাটিয়ে দেওয়ার মতো এখন অবস্থা ওর। রেল স্টেশনের একটা চেয়ারে বসে আছে দিশা। স্টেশন মাস্টারের কাছ থেকে জানতে পেরেছে কিছুক্ষণ পর ট্রেন আসবে, তাই টিকিট করে বসে আছে এক মনে। আশেপাশে তার অনেক মানুষ, সেদিকে কোনো খেয়ালই নেই তার। মনের ভিতর যতটা কষ্ট, তার চেয়ে বেশি রাগ কাজ করছে এখন। কি পেয়েছে কি আরিয়ান তাকে? যখন যা খুশি তখন তাই করবে। মেয়ে বলে কি আমার কোনো মতামতের মূল্য নেই কারো কাছে? এক মনে বসে এইসব হাবি জাবি ভাবছিল দিশা। হঠাৎই কেউ এক ঝটকায় তার হাতে টান মারে। টাল সামলাতে না পেরে কিছুটা ঝুঁকে পড়ে সে। পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে অবাক চোখের সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকায়। দুইটা রাগী চোখ তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই তাকে গিলে খাবে। দিশা অস্পষ্ট স্বরে বলে উঠল, আরিয়ান, হ্যাঁ আমি। এখানে এসেছিস কেন তুই? এটা জিজ্ঞাসা করতে এসেছো? বাড়িতে শোনোনি? না শুনিনি, চল আমার সাথে। কোথায়? বাড়িতে চল। যাবো না। ভালোই ভালোই বলছি, চল এক্ষুনি। যাবো না বললাম না? চিৎকার করে বলল দিশা। যাবি না? ঠিক আছে, কিভাবে নিতে হবে সেটা আমার জানা আছে। কি করবে তুমি? দেখেই নে। আরিয়ান হ্যাঁচকা টানে দিশাকে পাজা কোলে তুলে নিল। দিশার চোখ বেরিয়ে যাবার মতো অবস্থা। আরিয়ান এই রকম করবে সেটা ভাবতেও পারেনি দিশা। কোলের মধ্যেই থেকেই দিশা হাত পা নাড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছে এসব? নামাও বলছে। নামাবো না। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এটা তোমার বাসা না যে এরকম করবে, এটা পাবলিক প্লেস। সবাই কি ভাবছে বলো তো? যা খুশি তাই ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এসব করতে। ভালোই ভালোই যদি যেতে চাইতি
তাহলে এমন করতাম না। এখন পুরোটা রাস্তা এভাবেই নিয়ে যাব তোকে। মাথা খারাপ, প্লিজ নামিয়ে দাও। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে, নামাও। হুম। আরিয়ান দিশাকে নামিয়ে দিল। দিশাও বাধ্যমের মতো আরিয়ানের সাথে বাড়িতে গেল। বিকেলবেলা উঠোনের এক কোণে বসে আছে দিশা। মনের মধ্যে রাগ, অভিমান, কষ্ট হাজার পরিমাণে জমে আছে তার। প্রকাশ করতে পারছে না কারো কাছেই। মনের মধ্যে চাপা কষ্টটা কারো কাছে প্রকাশ করতে না পারলে সেটা দ্বিগুণ হয়ে যায়। দিশার অবস্থাও তাই। চোখের এক কোণে পানিগুলো চিকচিক করছে, বুকের মধ্যে হাহাকার চলছে। না পারছি কারো কাছে বলতে, আর না পারছি সইতে। আরিয়ান বিকেলে একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক হাওয়া লাগাতে লাগলো নিজের শরীরে। আরিয়ান উঠানে পায়চারি করার সময় দেখতে পেল দিশা চেয়ারে বসে আছে। গভীর মগ্নে সে। বাতাসে চুলগুলো উড়ছে তার। বেশ লাগছে তাকে দেখতে। মুচকে হাসলো আরিয়ান। গিয়ে দিশার সামনে দাঁড়ালো। দিশার ভ্রুক্ষেপ নেই সেদিকে। আরিয়ান হালকা হেসে বলল, কি বাবা হচ্ছে ম্যাডাম? কি হলো, মুড অফ কেন? দিশা তাও কথা বলছে না, চুপ করে বসে আছে। আরিয়ান দিশার হাতে আলতো করে ধরলো আর বলল, কি কথা বলবি না? দিশা ছলছল চোখে তাকালো আরিয়ানের দিকে। করুণ কণ্ঠে বলল, আমাকে একটু বিষ এনে দিতে পারবে আরিয়ান? দিশার কথাটা যেন আরিয়ানের বুকে আঘাত করলো। কিছু বলতে যাবে তার আগে দিশা বলল, ভাবতেই হাসি পায় যে আমি একটা মানুষ। আমি তো নামই মানুষ। আমার তো কোনো চাওয়া পাওয়া কোনো ইচ্ছে নেই। থাকলে সেগুলো পূরণ করতে পারি না। আমি যা করি সব ভুল, সবটাই অন্যায়। তোমাকে ভালোবেসেছিলাম, সেটা ছিল আমার ভুল। সেটা ছিল মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে, চোর থাপ্পড় খেতে হয়েছে। বাবা মা চোখের মনি আমি। থাপ্পড় দেওয়া দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও লাগতে দেয়নি আমাকে। কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন? আমি যে অন্যায় করেছিলাম, যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়েকে সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি, নীরবে সরে গেছি। ছড়তে তো হতোই। আমি যে অন্যায় করেছি, আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শুধরাতে চাচ্ছি। এখন এসেছো তুমি ভালোবাসার দাবি নিয়ে। এখন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি, কিন্তু এখন তুমি আমাকে কাছে টানছো। এখন এটাও আমার অন্যায়। আমি ভালোবাসতে গেলেও অন্যায়, দূরে সরতে চাইলেও অন্যায়। আমি এখন কি করব একটু বলবে কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, খেলা শেষ হয়ে গেল ফেলে দিল? আমারও তো আবার ইচ্ছে হলো কুড়িয়ে নিল। কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগলো দিশা। আরিয়ান মাথা নিচু করে বসে আছেন দিশার সামনে। তার চোখেও পানিগুলো ছলছল করছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না ওর। দিশা উঠে চলে গেল আরিয়ানের উত্তরের অপেক্ষা না করে। 2 দিন কেটে গেল। দিশা আর আরিয়ানের ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছে কিছুক্ষণ আগে। নিজেদের বাসায় চলে গেল সবাই। দিশা মন খারাপ করে বসে আছে রুমে। আসার সময় খায়নি পর্যন্ত। দাদিকে কত জোর করেছে ওদের সাথে আসতে, কিন্তু আসেনি। গ্রামের মাটির ঘ্রাণ না পেলে নাকি উনি মরেই যাবে। পরের দিন ভার্সিটি চলে যায় দিশা। গিয়ে আগে অথই আর তমার সাথে দেখা করে। কতদিন পর দেখা। নেটওয়ার্ক সিগন্যালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারেনি ওরা। ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বসে ওরা 3 জন। এমন সময় অথয়ের ফোনে কল আসে। অথই কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু দিশার চোখ ফাঁকি দিতে পারেনিও। কথা বলা শেষ করে ওদের সাথে আবার যোগ দেয় অথয়। কাছে এসে বসতেই হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয় দিশা। হতবাক হয়ে তাকিয়ে থাকে অথয়। দিশা ডায়াল কলে দেখলো কিছুক্ষণ আগে যেই কলটা এসেছে সেটা কলিজা দিয়ে সেভ করা। দিশা কপালটা কুঁচকে অথয়ের দিকে তাকায়, বলে, কি ব্যাপার? তলে তলে এত কিছু আর আমরা জানি না? এটা কিন্তু খুব খারাপ। কি হয়েছে রিদিশা? পাশ থেকে তমা বলে উঠল। তুই নিজেই দেখে নে কি হয়েছে। এই বলে দিশা তমাকে সেভ করা নাম্বারটা দেখায়। ওরা দুজন মিলে অথয়কে এমনভাবে ধরে যেন ও অনেক বড় কিছু চুরি করেছে। দিশা আর তমার জোড়াজুড়িতে সবটা খুলে বলল অথয়। কিছুদিন হলো আরিয়ান নিজেদের বিজনেসের কাজে জয়েন দিয়েছে। বাবা এখন অনেক খুশি দেখে আরিয়ানও অনেক খুশি। লেখাপড়া করছে, পাশাপাশি বিজনেসও সামলাচ্ছে। যদিও বেশ ধকল যাচ্ছে তার।
রেগুলার ভার্সিটি যেতে পারে না এখন সে, তারপরও মাঝে মাঝে যায়, কিন্তু দিশাকে পায় না। দিশার কোনো সমস্যা হলো নাকি তো? চিন্তায় পড়ল আরিয়ান। দিশা ছাদে বসে ফোনে গান শুনছিল। দিশার মা এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? আরিয়ান এসেছে? তোকে ডাকছে? কেন? সেটা আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। দিশা মনে মনে ভাবছে। এই আরিয়ান আবার কেন আসলো? মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে এলো দিশা। আরিয়ানকে কোথাও দেখতে পেল না সে। মাকে জিজ্ঞাসা করলো, আরিয়ান কোথায় মা? তোর রুমে আছে হয়তো। দিশা নিজের রুমে গেল। খাটের উপর বসে আছে আরিয়ান। দিশার উপস্থিতি পেয়ে দিশার দিকে তাকালো আরিয়ান। দিশা বিনা সংকোচে জিজ্ঞাসা করলো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে ডেকেছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলি এতক্ষণ? তোমার না জানলেও চলবে। কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করে না তাই। আমাকে মাফ করা যায় না দিশা? আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এটা বলার জন্য এসেছো? প্লিজ দিশা, সিন ক্রিয়েট করিস না। একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিন্তে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ভালোবাসা হঠাৎ করে হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গিয়েছিস তুই? দিশা জানলা দিয়ে বাইরে তাকালো। আনমনে বলতে লাগলো, কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো না আমাকে কঠিন করতে বাধ্য করেছে। কথাটা বলে একটা গভীর নিঃশ্বাস ছাড়ল দিশা। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল নিজ গন্তব্যে। নীরবে চোখের পানি ফেলতে লাগলো দিশা। যতই বলুক ভুলে গেছে, কিন্তু ভালোবাসা ভোলা কি এতই সহজ? তোমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে সামনের মাসে 10 তারিখ। আরও 15 দিন পর বিয়ে, কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে এখনই। মেয়েদের শপিং বলে কথা। বিকেলে দিশা আর অথৈকে নিয়ে শপিংয়ে যাবে তমা। দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছে দিশা। ফোন করে সবাই এক জায়গায় হবে। শপিং মলে ওরা তিনজনে খুব ঘুরে ফিরে দেখছে। এটা পছন্দ করছে তো ওটা পছন্দ করছে। তমার জন্য শাড়ি কিনলো 3টা, সাথে কয়েকটা 3 পিস আর প্লাজো কিনেছে। দিশা অনেকক্ষণ ধরে একটা ব্ল্যাক আর নেভি ব্লু কম্বিনেশনের একটা লেহেঙ্গা নেড়ে চেড়ে দেখছে। প্রাইসটা একটু বেশি, 12,000 টাকা। এত টাকার সাথে আনেনি দিশা, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারছে না সে। কারো কাছে প্রকাশ করল নাও, তবু দুটি চোখ সবটাই অন্যকোণ করেছে ওদের আড়ালে। পরের দিন সকালে নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে আছে দিশা, সাথে ওর মা। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দিশার মা উঠে গিয়ে দরজাটা খুলতেই একটা কুরিয়ারের লোককে দেখতে পেল। দিশার মাকে বলল, এখানে দিশাকে? দিশা আমার মেয়ে। কেন? ওনার নামে একটা পার্সেল আছে। দিশার মা অবাক হয়ে দিশাকে বলল, তুই কি কিছু অর্ডার করেছিস দিশা? না তো মা। কেন? কেন মা, কি হয়েছে? অনলাইনে অর্ডার করেছিলি? হ্যাঁ না। তাহলে তোর নামে পার্সেল পাঠালো কে? আমার নামে আবার কে পার্সেল পাঠাবে? অবাক হয়ে দিশা লোকটার কাছে গেল। সিগনেচার করে প্যাকটা হাতে নিল দিশা। লোকটা চলে গেলে দরজাটা লাগিয়ে সোফায় গিয়ে বসলো দিশা। প্যাকে কারো নাম লেখা নেই। কে পাঠালো এই প্যাকেট? আর এতে আছেই বা কি? অনেক কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলল দিশা। অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল সে। গতকাল যে লেহেঙ্গাটা শপিং মলে দেখে এসেছিল, সেই লেহেঙ্গাটাই কেউ কে পার্সেল করেছে। কিন্তু কে করেছে? অথই নাকি তমা? না, ওরা তো জানি না আমার এটা পছন্দ হয়েছিল। তাহলে কে পাঠালো? চিন্তায় কপাল কুঁচকালো দিশা। কি যেন ভেবে ওয়ার্ড্রোবে রেখে দিল সেটা। আরিয়ান কিছুক্ষণ আগে কুরিয়ার থেকে খবর নিয়ে এসেছে ওটা ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক দেখে বাসায় এসে শান্তির একটা ঘুম দিল সে। গতকাল কোনো একটা কাজে ওদিকটায় গিয়েছিল আরিয়ান। এক ফাঁকে দিশা আর ওর বান্ধবীদের একটা শপিং মলে ঢুকতে দেখে পিছনে পিছন সেও গেল। তারপর সবটাই দেখলো সে আড়ালে দাঁড়িয়ে। খুব করে বুঝতে পারলো সে
ড্রেসটা দিশার খুবই পছন্দ হয়েছে। যখন দেখলো দিশা ওটা না নিয়েই চলে গেছে, তখনই বুঝতে পেরেছে হয়তো ওর কাছে টাকা নেই। পরক্ষণে ড্রেসটা কিনে সাথে সাথে দিশার অ্যাড্রেসে পার্সেল করে দিয়েছে সে। নিজের নামটা গোপন রেখেছে সে, কারণ আরিয়ান পাঠিয়েছে শুনলে সে হয়তো নাও নিতে পারে। তো আমার কয়েকদিন পর বিয়ের আগে ভার্সিটিতে যাবার জন্য মানা করেছে ওর ফ্যামিলি, কিন্তু ও ভার্সিটিতে বিয়ের আগে শেষবারের জন্য হলেও একবার যেতে চায়। তাই অথয়া দিশাকে ফোন করে বলে দিল ভার্সিটিতে আসার জন্য। 3 বান্ধবী মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। আরিয়ান বিজনেসের ব্যাপারে একটা ডিসকাস করছিল। তখনই মামুন ফোন দিয়ে বলল দিশা ভার্সিটি গিয়েছে। দিশার খবর পেয়ে আরিয়ান তখনই কাজ রেখে ভার্সিটিতে গেল। ভার্সিটিতে ঢোকার পরেই ক্যাম্পাসের দিকে চোখ গেল ওরা 3 বান্ধবী মিলে হাসি আনন্দে মেতে আছে। আরিয়ান ওদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আস্তে আস্তে দিশার সামনে গেল সে। দিশা, অথৈ আর তমা 3 জনেই দৃষ্টি গেল আরিয়ানের দিকে। মুহূর্তে সবার মুখের হাসি মিলিয়ে মুখগুলো মলিন হয়ে গেল। আরিয়ান তমা আর অথৈকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু ওদিকে যাবে প্লিজ, ওর সাথে আমার একটু কথা আছে। ওরা কেউ কোথাও যাবে না, কিছু বলার থাকলে আমার সামনেই বলো। দিশা বলল। প্লিজ। অসহায়ভাবে বলল আরিয়ান। তমা আর অথৈ বলল, আচ্ছা আমরা একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। ওরা চলে গেল। দিশা মুখ কালো করে বসে আছে। আরিয়ান দাঁড়িয়ে আছে ওর সামনে। দিশা কিছুক্ষণ রেগে আরিয়ানকে বলল, ওদের কেন এখান থেকে সরিয়ে দিলে? আমাদের দুজনের মাঝে ওরা দুজন কাবাব মেয়ে হাড্ডি হোক, সেটা আমি চাই না। মানে কি? বুঝো না, আমরা এখন একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা কেন আমাদের মাঝে থাকবে? এতে ওরাও লজ্জা পাবে আর আমাদেরও ব্যাঘাত ঘটবে। কথাটা বলেই একটা দুষ্ট হাসি দিল আরিয়ান। দিশা যেন রাগে ফেটে যাচ্ছে, তারপরও নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বলল, কি চাচ্ছ কি তুমি? একটু বলবে আমায় প্লিজ? তোমাকে চাই। আমি কোনো কি বাজারের পণ্য যে আমাকে চাইলেই পেয়ে যাবে? তুমি বাজারের পণ্য না বলেই আমি তোমাকে চাই। বাজারের পণ্য তো অহরহ অনেকেই পায় সেটা, কিন্তু এই পৃথিবীতে জাস্ট 1 পিসই আছো তুমি, আর তাই তোমাকে আমার চাই চাই। পাগল হয়ে গেছো তুমি, ভাবনা যাও। তুমি নিয়ে গেলেই যাব। উফ, এখন আমি দেখছি পাগল হয়ে যাবো। তোমাকে পাগল হতে হবে না, জাস্ট একবার বলে ফেলো। কি বলবো আমি? ব্রুকুজকে বলল দিশা। এই যে তুমি আমাকে ভালোবাসো, এইটা বলবা। কখনোই না। প্লিজ বলো না। বললাম না, বলবো না। বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ। আরিয়ানের এই কথাই দিশা অবাক চোখে আরিয়ানের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সেম, এই কথাটা একবার আমিও তোমাকে বলেছিলাম আরিয়ান, কিন্তু সেদিন তুমি আমাকে অপমান করে দৌড় দৌড় করে দাঁড়িয়ে দিয়েছিলে। আরিয়ান দিশার হাত দুটি নিজের 2 হাতের মধ্যে মুঠোবন্দি করে নিয়ে বলল, সেদিন আমি ভুল করেছিলাম দিশা, সেটা এখন তুমি আমাকে শুধরিয়ে দাও। আমার মতো একই ভুল তুমিও রিপিট করো না প্লিজ। দিশা নিজের হাতলগুলো ছাড়িয়ে নিল, বলল, আমি কোনো ভুল করছি না। আর একটা কথা, ভাঙা আয়না দেখেছো কখনো? হাজার চেষ্টা করেও কিন্তু সেটা জোড়া লাগানো যায় না। একটা মানুষের মন কিন্তু আয়নার মতোই। আশা করি তোমাকে আর কিছু ভেঙে বলতে হবে না। আরিয়ান আশাহত হয়ে ছলছল চোখে তাকিয়ে আছে দিশার দিকে, আর দিশা অন্যদিকে মুখ করে বসে আছে। দিশা মুড অফ করে বসে আছে। তমা আর অথৈ অনেক চেষ্টা করছে দিশার মুড ভালো করতে। আরিয়ান চলে যাবার পরই ওরা দিশার কাছে চলে এসেছে। এসেই দেখে মহারানীর মুড অফ। এত করে জিজ্ঞাসা করছে আরিয়ান কেন এসেছিল। না, উনি বোবা হয়ে বসে আছেন। এক পর্যায়ে অথৈ রেগে গিয়ে বলল, চল তমা আমরা চলে যাই, কার সাথে থাকবো এখানে? যে আমাদের আপনই ভাবে না তার কাছে থেকে লাভটাই বাকি। দিশা দেখ, তুই এমন করলে কিন্তু সত্যি সত্যিই চলে যাব। আজ কত আশা নিয়ে এসেছিলাম, আর তুই মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে, কিছু বলছিসও না? দিশা মুখ তুলে তাকালো, বলল, তোরা যাস না প্লিজ। যাক, মহারানীর মুড অন হয়েছে দেখছি। এখন বল কি হয়েছে, আরিয়ান কেন আসছিল? দিশা কিছুক্ষণ আকাশের দিকে তাকালো, তারপর সবটা ওদের কাছে খুলে বলল। তমা বলল, ওর সাহস হয় কি করে তোকে ভালোবাসার কথা বলার? এত অপমান করে কি মনের আশা মেটেনি? এটা নিশ্চয়ই ওর আর একটা চাল। বেশ রেগে কথাগুলো বলল তমা। দিশা কিছু বলল না। পাশ থেকে অথৈ বলে উঠল,
আমার মনে হয় না ও মিথ্যা বলেছে। ও হয়তো ভুল বুঝতে পেরেছে। তুই ওকে মাফ করে দে দিশা। এটা তুই বলছিস অথই? হ্যাঁ, কেন? আমি কি বলতে পারি না? না, পারিস না। তুই জানিস ও আমার সাথে কি কি করেছে? ইনফ্যাক্ট ওদের সাথে খারাপ বিহেভ করেছে। সবটা যেন তুই এমন বলছিস? হ্যাঁ বলেছি। তখনও তোর সাথে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল নেহার খপ্পরে পড়ে। এখন তো ওর ভুল বুঝতে পেরেছে। অথই, তুই তো ভুলে গেছিস আমি আরিয়ানকে তখন থেকেই ভালোবাসি যখন ওর জীবনে নেহা নামের কেউ ছিল না। তখনও আমাকে অপমান করতো। আর নেহা, ওকে তো আরিয়ান ভালোবেসেছে আমাকে দূরে সরানোর জন্য। তোর কথা ঠিক দিশা, আমরা জানি আরিয়ান তোকে অনেক অপমান করেছে, কিন্তু এখন তো ও ওর ভুল বুঝে তোর কাছে ফিরতে চাইছে। একটা কথা কি জানিস দিশা, ভালোবাসা সবাই পায় না, আবার কারো কাছে ভালোবাসা না চাইতেও সেদে সেদে আসে। যেমন তুই তোরটাই দেখ, তুই আরিয়ানকে কত ভালোবাসতি, কিন্তু ও তোকে বারবার ফিরিয়ে দিয়েছে। আর এখন দেখ, তুই না চাইতেও সেই ভালোবাসা তোকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। এই ভালোবাসাকে অবহেলা করে নষ্ট করিস না রে দিশা। দিশা একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কিছুই বলল না। আরিয়ান অফিসে নিজের কেবিনে বসেছিল। চিন্তার রেখা তার কপালে স্পষ্ট। দিশাকে কিভাবে মানানো যায় সেটাই ভাবছে আরিয়ান। আচ্ছা, কোনো কিছু গিফট করলে কি ওর রাগ ভাঙবে? যদি দামি কিছু দেই তাহলে অবশ্যই ওর মন ভালো হবে। নেহার সাথে সম্পর্ক থাকাকালীন সে বুঝতে পেরেছে মেয়েরা আর কিছু পছন্দ করুক আর নাই করুক, দামি গিফট ঠিকই পছন্দ করে। এইসব নানান কিছু ভাবছিল। এমন সময় আরিয়ানের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আরিয়ান কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলো। ভ্যাবাচেকে খেয়ে গেল আরিয়ান। ও পাশ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছে সে। কণ্ঠটা পরিচিত মনে হলেও ধরতে পারছে না এটা কি হতে পারে, তাই নিজেই জিজ্ঞেস করলো, কে বলছেন আর কাঁদছেনই বা কেন? ওপাশে কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আরিয়ান আবারও বলল, দেখুন, আপনার কান্নাকাটি শোনার মতো টাইম আমার নেই। কে বলছেন ঝটপট বলে ফেলুন। আরিয়ান, আমি তোমার ভালোবাসা, তোমার নেহা। কান্না কমিয়ে বলল, হোয়াট দ্য হেল? তোমার সাহস হলো কি করে আমাকে ফোন দেওয়ার? আর এত কিছু হওয়ার পরেও তুমি নিজেকে আমার ভালোবাসা বলে দাবি করছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু, আমাকে মাফ করে দাও প্লিজ। শোনো, আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবে না। রাখছি। প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শোনো। তোমার কোনো কথা শোনার মতো টাইম আমার নেই। প্লিজ একটা কথা শোনো। তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আমার সাথে একটু দেখা করবে প্লিজ? সরি, রাখছি। দেখো, তুমি যদি আমার সাথে দেখা না করো আমি নিজের জীবনটা নিজেই দিয়ে দিব। হোয়াট ননসেন্স! তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করে দেখা করতে চাও? আমি সত্যি বলছি, তুমি যদি আমার সাথে দেখা না করো আমি এই মুহূর্তে সুইসাইড করব, বলে দিলাম। আরিয়ান বেশ বিরক্ত হলো নেহার কথায়। তারপরও বলল, আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করতে হবে? নেহা আরিয়ানকে একটা লেকের কাছে আসতে বলল। আরিয়ানও মেনে নিল। বিকেলে লেকের পাড়ে বসে আছে আরিয়ান। আরিয়ানের সামনে বসে আছে নেহা। আরিয়ান বলল, কি বলবে বলো। বাবু, ও আমাকে ঠকিয়েছে, আমাকে ব্যবহার করেছে। জাস্ট শাট আপ। নিজের লিমিট ক্রস করবা না। আমার একটা নাম আছে, ওইসব আলতু ফালতু নামে আমাকে ডাকবা না। আগে তো এসবই ডাকতাম তোমাকে। আগের দিন ভুলে যাও। কেন ডেকেছো সেটা বলো। সাগর আমাকে ঠকিয়েছে আরিয়ান। তো আমাকে ক্ষমা করে দাও বাবু। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার উপর রেগে আছো তুমি। সব কিছু ভুলে আসো, আমরা নতুন করে আবার সবটা শুরু করি। এসব বলার জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ, আমাকে ক্ষমা করেছো বলো। আরিয়ানের হাত ধরে নেহা বলতে লাগলো, ডোন্ট টাচ মি। আমি চলে যাচ্ছি, বাই। প্লিজ আর একটু থাকো। সময় নেই। প্লিজ। তমা আজও শপিং এর জন্য বেরিয়েছিল দিশা আর অথৈকে নিয়ে। একটা লেক পার করে তারপর শপিং মলে যেতে হয়। কেনাকাটা শেষ করা আসার পথে অথৈ বলল, চল একটু লেকের পাড়ে ঘুরে আসি। না রে, আমি যাব না, তোরা যা। মাইক চিনিস? চল বলছি। ওদের জোড়াজড়িতে দিশা ওদের সাথে ভিতরে গেল। কিছুক্ষণ ঘুরে ফিরে যখন চলে যেতে লাগলো তখনই দিশা দেখতে পেল লেকের পাড়ে বসে আছে আরিয়ান আর নেহা। একটা বিদ্রুপের হাসি দিল সে সেদিকে তাকিয়ে। তমা আর অথয়ও সেদিকে তাকালো। হতবাক হয়ে গেল ওরা। নেহার সাথে আরিয়ানের সম্পর্ক স্বাভাবিক,
আর ও কিনা বলছে নেহার সাথেও সব সম্পর্ক শেষ। আরিয়ান নেহার বারণ করা সত্ত্বে উঠে পড়ল। সে আর এক মুহূর্তও থাকবে না নেহার পাশে। উঠে দাঁড়িয়ে পিছনে ফিরতেই 420 ভোল্টের শক খেল আরিয়ান। তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে দিশা। কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দিশার থেকে যেতে শুরু করলো আরিয়ান। যতক্ষণে দিশা হন হন করে চলে যেতে লাগলো। আরিয়ান দ্রুত হেঁটেও দিশার নাগাল পেল না। অথই আর তমার সামনে গিয়ে দাঁড়ালো আরিয়ান। অথই বলতে লাগলো, বাহ আরিয়ান সাহেব, গাছেরও খাবেন আর তলারও ফুরোবেন। মানে? অবাক হয়ে বলল আরিয়ান। মানে কি বোঝেন না? আপনি কি বলেছিলেন আপনারা নেহার সম্পর্ক শেষ, আর আপনি কিছুদিন ধরে দিশার পিছনে পড়ে আছেন ভালোবাসার দাবি নিয়ে। বাহ, সবটাই তো দেখলাম এখন। তোমরা যা দেখছো সবটাই সত্যি, কিন্তু যা ভাবছো তার সবটাই ভুল। কোনটা ভুল? আরিয়ান সবটা খুলে বলল অথই আর তমাকে। সবটা শুনে তমা বলল, আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু ওকে কিভাবে মানাবেন, কিভাবে বিশ্বাস করাবেন আপনি? এমনিতেও আপনার উপর ওর অভিমান পাহাড় সমান, তার উপর নেহার সাথে একসঙ্গে বসে থাকতে দেখেছে ও। এখন কি ও বিশ্বাস করবে? আরিয়ান বেশ চিন্তায় পড়ে গেল। তারপর ওদেরকে বলল, তোমরা প্লিজ ওকে একটু বুঝাও, ওকে আমার লাগবেই। আর ওই নেহার কারণে যদি আমি আমার দিশাকে হারাই, তাহলে ওকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো ওকে আমি। মাথা গরম করলে হবে? ঠান্ডা মাথায় ভাবতে হবে কিভাবে কি করা যায়। আরিয়ান যেন একটু ভরসা পেল। দিশা নিজেকে ঘর বন্দি করে সে বিকেল থেকে কাঁদতে লাগলো। যে একটু বিশ্বাস করতে চাচ্ছিল, সেই বিশ্বাসটাও ভেঙে দিল আরিয়ান। আরিয়ান সে কখন থেকে ফোন দিয়েই যাচ্ছে দিশাকে, কিন্তু ফোনটা তুলছে না দিশা। বেশ টেনশনে পড়ে গেল আরিয়ান। অস্থিরতা কাজ করছে তার মনের ভিতরে। নিজের কোনো ক্ষতি করে দিল না তো দিশা? যা অভিমানী। আমার উপর অভিমান দেখিয়ে যদি নিজের কোনো ক্ষতি করে দেয়। বেশ অস্থির হয়ে গেল সে। বারবার কল দিয়েও কোনো লাভ হচ্ছে না। যখন ভাবলো এখন ফোনটা রিসিভ না করলে সোজা ওর বাসায় যাবে, তখনই ফোনটা রিসিভ করলো দিশা। আরিয়ান ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো দিশা? ফোনটা ধরছিলে না কেন? কেন ফোন করেছো? কান্নাটা কিছুটা চাপা দিয়ে কথাটা বলল দিশা, কিন্তু আরিয়ান ঠিক বুঝে গেছে দিশা কাঁদছিল। তুমি কাঁদছো কেন দিশা? আমি কাঁদবো কেন? আমার কিসের দুঃখ? রেগে আছো? কল দিয়েছো কেন সেটা বলো। আই লাভ ইউ দিশা। বাহ, একবার নেহা একবার দিশা, কয়জন মেয়ে লাগে বলো তো? তোমাদের তো অনেক টাকা, তো প্রস্টিটিউটদের কাছে যাও না, আমার পিছনে কেন পড়ে আছো? দিশার এই কথাই আরিয়ান বেশ রেগে গেল। তারপরও নিজের রাগকে মাটি চাপা দিয়ে দিশাকে বলল, তুমি ভুল বুঝছো দিশা। ভুল? কোনটা ভুল? কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা, নাকি এখন যেটা হচ্ছে সেটা? জানি রেগে আছো, আর তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু ভুল বুঝো না আমায় প্লিজ। প্লিজ ফোনটা রাখো, আমি কথা বলার মুড নেই আরিয়ান। তুমি কি আর কখনোই আমাকে আরো বলে ডাকবে না? সেটা ডাকার অধিকার অনেক আগেই আমি হারিয়ে ফেলেছি আরিয়ান। বলেই ফোনটা কেটে দিল দিশা। আরিয়ান আবারও ট্রাই করতে লাগলো দিশার ফোনে। আসল কথাটাই যে বলা না বাকি, কিন্তু এখন ফোনটা অফ পাচ্ছে আরিয়ান। বেশ টেনশনে পড়ে গেল আরিয়ান। অত সেই সকাল থেকে ক্যাম্পাসে বসে দিশাকে বুঝিয়ে যাচ্ছে, তমাও বুঝিয়েছে ওকে, কিন্তু ফোনে। বিয়ের আর কয়েকদিন বাকি, তাই ভার্সিটিতে আসেনি ও। দিশা কোনো কথাই শুনতে চাচ্ছে না এইসব ব্যাপারে, তবুও শুনতে হচ্ছে। শেষে রেগে গিয়ে বলল, তুই এখন এসব কথা থামাবি নাকি আমি এখান থেকে চলে যাব? আমি এসব কথা থামাবো না, আর তোকে এখান থেকে যেতেও দিব না। বাগের মূল লোক নাকি? যদি এটাই মনে করিস তাহলে তাই। বোন, আমার কানগুলো ঝালাপালা হয়ে গেছে, এইবার চুপ কর প্লিজ। তাহলে বল, আরিয়ান ভাইয়াকে ক্ষমা করে তাকে ভালোবাসবি? তোকে মাসে বেতন দেয় কত? মানে? মানে তুই যে ওর হয়ে এত ওকালতি করছিস, স্যালারি পাস কত? মাইক চিনিস না? অত হেসে দিল। দিশাও হাসলো। হয়তো মনে জমে থাকা বরফটা কিছুটা গলেছে। এক সপ্তাহ পর দিশার মা বাবা আরিয়ানদের বাসায় এসেছে কিছুক্ষণ আগে। আজ আরিয়ানের বাবা মায়ের 27তম ম্যারেজ অ্যানিভার্সারি। বেশি কিছু করবে না, জাস্ট ঘরোয়াভাবে এনজয় করবে। তবে বাসাটা পরিপাটি করার আর সাজানোর কোনো ফাঁক ফোকর রাখেনি আরিয়ান। যথেষ্ট সাবলীলভাবে সবটা ম্যানেজ করেছে। দিশার বাবা মা বাসাতে প্রথমেই ঢুকতেই আরিয়ানের সাথে দেখা হয়েছে। ভালো মন্দ জিজ্ঞাসা করেছে ঠিকই, কিন্তু ওর চোখ অন্য কাউকে খুঁজছে। যখন দিশার অস্তিত্ব সে খোঁজে,
পেল না, তখন চাচাকে জিজ্ঞেস করেই ফেললো আরিয়ান। চাচা, দিশা কোথায়? ও আসেনি? না বাবা, আমরা বলেছিলাম আসার জন্য, কিন্তু ও আসতে পারবে না। কেন আসতে পারবে না? কিছু হয়েছে ওর? আরে না, কিচ্ছু হয়নি। ওর এক বান্ধবীর বিয়ে 2 দিন পর। আজই বান্ধবীর বাসায় চলে যেতে হবে ওকে, তাই আসতে পারবে না ও। অবশ্য আরও 2 দিন আগেই ওকে যেতে বলেছিল। এত আগে যেতে চায়নি ও, কিন্তু আজ যেতেই হবে। কোন বান্ধবীর বিয়ে? ব্রুকুচকে জিজ্ঞাসা করলো আরিয়ান। কি যেন নামটা বলেছিল। মুখে আঙুল দিয়ে ভাবতে লাগলো দিশার বাবা। পাশ থেকে দিশার মা বলে উঠল, তোমার বিয়ে? তুই চিনিস তোমাকে? চিনবো না কেন? এক ভার্সিটিতেই তো পড়ি। কিন্তু ওর বিয়ে আর আমাকে বললো না? তোকে কেন বলবে? না, এমনি বলছিলাম আর কি। কথা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল আরিয়ান। তো আমাদের বাসাটা খুব বড় একটা বাসা, বিয়ের আয়োজন চলছে, তাই চারিদিকে মানুষে গিজগিজ করছে। দিশা আর অথই তোমার রুমে তোমার পাশে বসে আছে, আর তোমার ফোনে কথা বলছে সোহেলের সাথে। এই নিয়ে অথই আর দিশা কত দুষ্টুমি করেছে। এক ফাঁকে দিশা খেয়াল করলো জানালার পাশ থেকে কিছু একটা সরে গেছে, আর জানালার পর্দাটাও নড়ছে। এই রাতের বেলা জানালায় পাশে কে থাকবে? আর দোতলায় তোমার রুমটা, তাই জানলার পাশে কেউ থাকতেই পারে না। দিশা হয়তো ভুল দেখেছে। নিজের মন নিজেই সান্ত্বনা দিল দিশা, কাউকে কিছু বলল না। রাতে খাওয়ার পরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো দিশা। বাইরে খুব ঠান্ডা বাতাস বইছে, শরীরটা জুড়িয়ে গেছে তার। এমন সময় কেউ একজন হুট করে দিশার সামনে এসে দাঁড়ালো। আচমকা এই রকম হওয়ায় ভয় পেয়ে আহ বলে চিৎকার দিয়ে উঠল দিশা। আরিয়ান হতভম্ব হয়ে গেল। দিশার চিৎকার শুনে পাশের রুম থেকে তমা আর অথই তাড়াতাড়ি করে এলো। এসে দেখে দিশার সামনে আরিয়ান দাঁড়ানো, আর দিশা এখনো চোখ বন্ধ করে চিৎকার দিয়েই যাচ্ছে। অথই তাড়াতাড়ি গিয়ে দিশার মুখে হাত চেপে ধরে বলল, থাম বইন থাম, মান সম্মানটা লিক করিস না। একবার চোখগুলো খুলে দেখ কে আসছে। দিশা আস্তে আস্তে চোখ খুলে ভূত দেখার মতো চমকে উঠল। তুতলাতে তুতলাতে বলল, তো তুমি এখানে কেন এসেছো আর কিভাবে এলে? তোকে দেখতে আসছিলাম, তুই তো আমাকে ঘাবড়িয়ে দিলি। কিভাবে এলেন আরিয়ান ভাই? তোমার বিয়েতে তো দাওয়াত দেওয়া নাই, তাই দেওয়াল টপকে নিজেই চলে আসছি। তোমার সাহস আছে? কেন এসেছো এখানে? তুই আজ আমাদের বাসায় যাসনি কেন? তাহলেই তো এরকম হতো না। ওখানে আমার যাওয়াটা ইম্পর্টেন্ট না, তাই যাইনি। কিন্তু তুই তো আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তো তোর জন্য অপেক্ষা করেছিলাম। বাজে বলা বন্ধ করো আর এখান থেকে যাও। মুখ অন্যদিকে ফিরিয়ে কথাটা বলল দিশা। চলে তো যাবই, এখানে কি থাকার জন্য এসেছি নাকি? তো যাও না। যাচ্ছি, তবে আবারও আসবো। আরিয়ান দেয়ালের পাইপ দিয়ে আবারও নেমে গেল। দিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ তো আমার গায়ে হলুদ, আর আগামীকাল বিয়ে। সন্ধ্যের পর সোহেলদের বাসা থেকে হলুদ নিয়ে লোকজন আসবে। সারা বাড়িতে লাইটিং করা হয়েছে, পুরো বাসা জুড়ে আনন্দের ঢেউ বইছে। সন্ধ্যের পর হলুদের জন্য সবকিছুর আয়োজন করা হয়ে গেছে। মেয়েরা পরেছে লাল হলুদ কম্বিনেশনের শাড়ি, আর ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। রাত 12টার দিকে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল। তমা, অথই আর দিশা এক রুমে শুয়েছে। সারাদিন পরিশ্রম করার কারণেই শোয়া মাত্রই ঘুমিয়ে তলিয়ে গেছে সবাই। রাত আনুমানিক 1টার দিকে দিশা মিটমিট করে তাকালো। হঠাৎ কেন ঘুম ভেঙে গেল বুঝতে পারছে না সে, তবে আকাশের তারাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে সে। পুরো 2 মিনিট সময় লাগলো বুঝতে যে ও ছাদে আছে। আস্তে আস্তে উঠে বসলো দিশা। শোয়ার সময় তো রুমেই ছিল, তাহলে এখানে আসলো কিভাবে? ছাদে দোলনার উপর বসে আছে দিশা। তবে যখন শুয়েছিল তখন নরম কিছু অনুভব করেছিল সে মাথার নিচে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে দিশার। তবুও ধীরে ধীরে পাশে ফিরে তাকালো সে। হতভম্ব হয়ে গেল সে। চাঁদের আলোতে আরিয়ানের হাসি মাখা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। দিশার মাথায় চিন্তার ঘোরপাক খাচ্ছে। এত রাতে এখানে কিভাবে আসলো আরিয়ান? দিশার চিন্তা মাখা মুখটা দেখে আরিয়ান মুচকি হাসলো, বলল, এখানে কিভাবে আসলাম সেটাই ভাবছিস তাই না? ধীর গলায় উত্তর দিল দিশা। গতকাল রাতে যেভাবে এসেছিলাম সেইভাবেই এসেছি। বলেছিলাম তো আবারও আসবো। কিন্তু আমি তো রুমেই ছিলাম, তো আমার অথই ছিল আমার সাথে। হ্যাঁ, রুমেই তো ছিলি। জানিস তুই না অনেক ভারী।
তোকে কোলে করে সিঁড়ি বেয়ে আসতে আমার যা কষ্ট হয়েছে না, এরপর থেকে খাওয়া কমাবি, বুঝলি? মানে? আমতা আমতা করে বলল দিশা। আরিয়ান একটা দুষ্টু হাসি দিল, বলল, কাল তোমার বিয়ে, তাই না? হুম। কাল ওই লেহেঙ্গাটা পরিস। কোন লেহেঙ্গাটা? ব্রু কুচকে জিজ্ঞাসা করলো দিশা। যেটা তুই পার্সেলে পেয়েছিলি সেটা। ওটা তুমি পাঠিয়েছিলে? হুম। তুমি কি করে জানলে ওটা আমি চুজ করেছিলাম? ভালোবাসার টানেই জেনে গিয়েছি। আমাকে বোকা পেয়েছো? বাজে কথা রেখে বলো, কিভাবে জানলে? সেটা তোর না জানলেও চলবে। পড়বি কিনা বল? না, পড়বো না। অভিমান করে আছিস এখনো? অভিমান করবো কেন? তার সাথে অভিমান করা যায়, তাকে ভালোবাসা যায়। তুমি আমার কে যে তোমার সাথে আমি মিছে মিছে অভিমান করব? আমি তোর কে সেটা তুই জানিস। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি, তুই গিয়ে ঘুমিয়ে পড়। দিশার উত্তরের অপেক্ষা না করেই আরিয়ান চলে গেল। দিশা কিছুক্ষণ সেখানে বসে থেকে লাজুকভাবে একটা মুচকি হাসি দিল, তারপর চলে গেল রুমে ঘুমাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছে দিশা। অথই আর তমা সে কখন থেকে মন খারাপের কারণ জানতে চাইছে, কিন্তু কিছুই বলছে না ও। অবশেষে ওদের জোড়াজুড়িতে বলল, আমি বিয়েতে যে ড্রেসটা পরবো ভেবেছিলাম সেটা আনতে ভুলে গেছি। অথই যেন দিশার এই কথা শুনি রাগে ফেটে যাচ্ছে। রেগে গিয়ে বলল, কোথায় ছিল তোর মন? 2 দিন হয়েছে এসেছিস, এই 2 দিনে তোর একবারও কি মনে হয়নি যে তুই জামা আনতে ভুলে গেছিস? আজ বিয়ের দিনই তোর মনে হতে হলো আর বলতে হলো ভুলে গেছিস? এত ধমকাচ্ছিস কেন? ধমকাবো না তো তোকে কি আদর করব? আদর করতে বলেছি আমি? এত না ধমকিয়ে একটা উপায় বলো না মা। একদম মা ডাকবি না আমাকে, দাঁত ফেলে দিব সব। যা তোর মাকে ফোন কর। মা নিয়ে আসবে ড্রেস? তোকে জুতা পিটা করা দরকার। তোর মা নিয়ে আসবে কেন? তোর মাকে ফোন করে বল গাড়ির ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। বাহ, এটা তো ভাবিনি। যাই হোক, মা এত ভালো একটা উপায় বলার জন্য। উম্মা উম্মা রেখে ফোন কর তাড়াতাড়ি, কিছুক্ষণ পর আবার তোমাকে পার্লারে নিয়ে যেতে হবে। দিশার মা সোফায় বসে টিভি দেখছিল। এমন সময় ল্যান্ডলাইনে কল আসলো। কলটা রিসিভ করলেন তিনি। হ্যালো, মা। কে? দিশা? আমার কথা মনে পড়েছে তাহলে 2 দিন পর? ধুর, কি যে বলো মা, তোমার কথা মনে হতে যাবে কেন? আমি তো ড্রেসটার কথা মনে পড়ছে। কোন ড্রেসটা? ওই যে ওই ড্রেসের পার্সেলটা পেয়েছিলাম, ওটা এখন আমাদের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। আমার রুমে ড্রাইভারে একটা ব্যাগ আছে, দেখো। ওটা দিয়ে তুই কি করবি? ড্রেস কি খাওয়া জিনিস? পরবই তো নাকি? কে না কে পাঠিয়েছে ওটা, তুই পরবি? তোমার মেয়ে জামাই পাঠিয়েছে। হয়েছে এখন? এখন তো পড়তে কোনো প্রবলেম নাই, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। যাচ্ছি। কিছুটা রাগ দেখিয়ে বলল দিশার মা। ওকে মা। মা থাক, আর ঢং করতে হবে না, রাখছি। ফোনটা রেখে দিল দিশা। না চাইতেও মায়ের মনটা আজ অনেকটা ফুরফুরে হয়ে গেছে। কতটা দিন পর আজ দিশা আবারও আগের মতো করে কথা বলেছে। কিছুক্ষণ আগে বরযাত্রী এসেছে, তমাকে স্টেজে নেওয়া হয়েছে। সেখানে বিয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। অথই সহ বাকি সবাই স্টেজের আশেপাশেই আছে। শুধু দিশা একা রুমে বসে আছে। বাইরে যেতে ভয় পাচ্ছে সে। সেই যখন বরযাত্রী এসেছিল তখন গেইটে বর আটকাতে গিয়েছিল দিশা, কিন্তু ওদের সবার মাঝে আরিয়ানকে দেখে মাথাটাই খারাপ হয়ে গেল তার। ও নাকি বরের বন্ধু, তাই এসেছে বরের সাথে, কিন্তু কোন কালের বন্ধু সেটাই বুঝতে পারছে না দিশা। আরিয়ানকে দেখে যখন দিশা পুতুলের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন বাকি সবাই ছিল দর কষাকষিতে। ঠিক তখনই আরিয়ান দিশাকে এক ফাঁকে চোখ টিপ দিয়ে দেয় আর একটা হাসি। এমনিতেই ওকে দেখে মাথা খারাপ হবার মতো অবস্থা, তার উপর আরিয়ানের করা দুষ্টুমি। বিব্রতকর অবস্থায় পড়ে যায় দিশা। তাই তো সবাইকে ফেলে তখনই রুমে চলে আসে সে। দিশা, দরজা খোল। দিশা মন খারাপ করে রুমে বসেছিল, তখনই অথয়ের ডাকে দৌড়ে দরজার কাছে আসে সে। নিশ্চিন্ত হবার জন্য বলে, কে? অথই? হ্যাঁ রে বাপ, দরজাটা খোল তাড়াতাড়ি। দিশা দরজাটা তখনই খুলে দিয়ে বলে, আয় ভেতরে। কেন? তোর বাসায় আমি বেড়াতে এসেছি যে ভিতরে আসতে বলেছিস? তুই সবসময় এরকম খাড় তেরা বেকা কথা বলিস কেন অথই? এটা একটা বিয়ে বাড়ি দিশা, আর বিয়েটা অন্য কারো নয়, আমাদেরই প্রিয় বান্ধবী তমার বিয়ে। আর তুই সব ফেলে এখানে এসে বসে আছিস, সমস্যা কি তোর? বেশ রেগে কথাগুলো বলল অথই। দিশা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, ও এসেছে, আমি কি করবো বল? কে এসেছে?
ব্রু কুচকে জিজ্ঞাসা করলো অথই। আরিয়ান এসেছে। তোর মাথা গেছে। মানে? আরিয়ান কেন? আরিয়ানের ভূতও আসেনি। আর তুই কিনা বলছিস আরিয়ান এসেছে? নেশা করেছিস তুই? খবরদার বলছি, বাজে কথা বলবি না। আমি নিজে দেখেছি ও এসেছে। তুই ওকে অনেক বেশি ভালোবাসিস তো, তাই সবসময় ওকে দেখিস। এরকম সিনেমাতে হয়, বাস্তবে না। আমি নিজে চোখে দেখেছি ও এসেছে। ইনফ্যাক্ট ও আমাকে। ও তোকে কি? না, কিছু না। আচ্ছা চল। দিশা অথয়ের সাথে নিচে গেল ওয়েডিং প্লেসে। সবাই হই হুল্লোড় করতে ব্যস্ত। দিশা ঘুরে ঘুরে চারপাশটা দেখছিল, তখনই কেউ ওর হাতে হ্যাচকা টান দেয়। টাল সামলাতে না পেরে বুকে গিয়ে ঠেকে দিশার মাথাটা উঁচু করে দেখে সামনে আরিয়ান দাঁড়ানো। কয়েকটা ঢোক গিলে বলে, তুমি কি করতে এসেছো এখানে? প্রেম করতে এসেছি। মানে? বাংলা বুঝিস না? ইংরেজিতে বলবো। কি? আই লাভ ইউ। তোমার মুন্ডু, ছাড়ো আমাকে। ধরেছি নাকি যে ছাড়বো? এই যে আমার হাত ধরে আছো। বলেই হাতের দিকে তাকালো দিশা। অবাক হয়ে গেল সে, কারণ ওর হাতে আরিয়ানের হাত নেই। কিন্তু কিছুক্ষণ আগেই তো। তাহলে কি অথই যা বলেছিল তাই ঠিক? হ্যালোসিনেশন হচ্ছে তার সাথে? ভাবতেই লাগলো দিশা। কিরে, কোথায় হারিয়ে গেলি? দিশার চোখের সামনে তুড়ি বাজালো আরিয়ান। দিশা সজ্ঞানে ফিরে এসে আরিয়ানের দিকে তাকালো। এই প্রথম আরিয়ানের পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দিশা। ব্ল্যাক ড্রেস সাথে ব্ল্যাক ক্যাপ, জাস্ট ওয়াও লাগছে আরিয়ানকে। আরিয়ান দিশাকে বলল, ভালোবাসিস? তাহলে প্রকাশ করিস না কেন? কে বললো ভালোবাসি? ভালো না বাসলে আমার কথা মতো আমার দেওয়া ড্রেসটা পরতি না। এতক্ষণে দিশার খেয়াল হলো সে আরিয়ানের দেওয়া ড্রেসটা পরে আছে, তাও তারই কথা মতো। লজ্জায় মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে এখন। কেন যে এই ড্রেসটাই পরতে গেল? আর ও কি জানতো নাকি ওই বজ্জাত ব্যাটা এখানেও চলে আসবে? মাথা চাপড়াচ্ছে দিশা। আরিয়ান হালকা হেসে বলল, বাসায় যাবি কখন? তোমাকে নিয়ে যাওয়ার পরে। নিচের দিকে তাকিয়ে বলল দিশা, আমি তোকে ড্রপ করে দিব, ওয়েট করব। তুমি কেন ড্রপ করবে আমাকে? কথাটা বলতে বলতে সামনের দিকে তাকালো দিশা। কিন্তু এ কি, আরিয়ান কোথায়? কোথায় হাওয়া হয়ে গেল সে? চারিদিকে খুঁজতে লাগলো সে আরিয়ানকে। না, কোথাও আরিয়ানের ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছে না দিশা। অস্থির হয়ে গেল সে। কি হচ্ছে কি তার সাথে? বোধহয় পাগলই হয়ে যাবে সে। সন্ধ্যের পরপরই বিয়ের কাজ সম্পন্ন হয়ে কনেকে নিয়ে রওনা দেয় বরপক্ষ। কনে বিদায়ের কিছুক্ষণ পরই কাছে পিছের মানুষেরা যেতে লাগে নিজ গন্তব্যে। অথইকে নিতে আসে আকাশ, দিশা, কেউ যেতে বলে তাদের সাথে। কিন্তু ওদের দুজনের মাঝে কাবাব মেয়ে হাঁটি হতে চায় না দিশা। সবার কাছ থেকে বিদায় নিয়ে একে রওনা হয় দিশা। বাসা থেকে বের হয়ে ফোনটা হাতে নেয় সে। বাবাকে ফোন দেয় গাড়ি পাঠানোর জন্য, কিন্তু ফোনে ব্যালেন্স নেই। সেটা একদমই ভুলে যায় দিশে। আপন মনে কিছুটা সামনে এগোতে থাকে দিশা। সামনে একটা রিক্সা দাঁড়ানো, ভাড়া যতই চাক সেটা দিয়েই যাবে সে। রাতের বেলা কোনো রিস্ক নিতে চায় না সে। রিক্সাটার কাছাকাছি যেতেই হঠাৎ করে ঝড়ের গতিতে একটা বাইক থামে দিশার সামনে। আচমকা এইরকম হাওয়ায় ঘাবড়ে যায় সে। দু হাতে মাথার দুপাশে চেপে ধরে চোখগুলো বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। ভয়ে কাচুমাচু হয়ে আছে তার পুরো শরীর। আরিয়ান মুচকে এসে বলল, এতটাই যখন ভয়, তাহলে আসছিস কেন একা? বলেছিলাম না ওয়েট করিস। আরিয়ানের কণ্ঠ শুনে চোখ খুলে সামনে তাকালো দিশা। আরিয়ানকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও তুমি? হ্যাঁ, কেন ভূত ভেবেছিলি? না, ছিনতাইকারী। কি? কানে শুনতে পাও না? ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? আমার ডাক্তার তো তুই। মানে? কিছু না। একা বের হয়েছিস কেন এত রাতে? এত রাতে কোথায়? সবে তো মাত্র সন্ধে হলো। রাত 9:30 বাজে। শহরে এটা কোনো রাতই না। আচ্ছা, তাহলে তো মানতে হয় তোর অনেক সাহস। কেন, ডাউট আছে? না, কিছুক্ষণ আগে যা দেখলাম, ডাউট থাকতেই পারে না। আসল করছো? না, চল। আমি যাব না তোমার সাথে। তুই যাবি, তোর ঘাড়ও যাবে। তাহলে ঘাড়কেই নিয়ে যাও। বলেই সামনে হাঁটা শুরু করলো দিশা। আরিয়ান তেড়িয়ে এসে দিশাকে আচমকাই কোলে নিয়ে নিল। দিশা চোখ বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এই তোর প্রবলেম কি? হ্যাঁ, কিছু হলেই কোলে তুলে নাও কেন? গায়ে যে অনেক শক্তি, সেটা প্রমাণ দিতে চাও? কিছু হলেই কোলে নেই মানে? আর কবে নিয়েছি? কবে আবার? স্টেশনের কথা মনে নেই? না, মনে নেই। আমার মনে শুধু সেটাই থাকে যেটা আমি নগদ করি। মনে থাকবে কি করে? মন তো আছে ওই নেহার কাছে। অন্যদিকে মুখ করে
কথাটা বলল দিশা। কথাটা শোনার সাথে সাথে আরিয়ান দিশাকে কোল থেকে নামিয়ে দিল। বলল, অনেক রাত হয়ে যাচ্ছে, চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আমাকেও যেতে হবে। দিশা কোনো কথা বাড়ালো না। বাইকে উঠতেই আরিয়ান বাইক স্টার্ট দিল। দুদিন পর তমা ফিরাগমনে নিজের বাসায় বেড়াতে এসেছে। সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিজের রুমে গিয়ে গা এলিয়ে দেয় তমা। সোহেল এখনো নিচে বসে সবার সাথে আলাপ করছে। দুলাভাই শুনে কানগুলো ঝালাপালা হয়ে যাচ্ছে তার। তবুও সব সহ্য করতে হচ্ছে। নতুন জামাই বলে কথা। সবার সাথে আলাপ পর্ব শেষ হওয়ার পরেই রেহাই পায় সোহেল। তমাস রুমে চলে যায় সাথে সাথে। রুমে ঢুকেই দেখে তমা শুয়ে আছে। দরজাটা ভিড়িয়ে তমার পাশে গিয়ে নিজেও হেলান দিয়ে বসে সোহেল। তমা পাশ ফিরতেই বলে উঠে, নিজের বাসায় এসে আমাকে ভুলে গেছেন দেখছি। কি যে বলো, জার্নি করে আসছি তো, টায়ার্ড লাগছে খুব। বুঝেছি। খানিকটা চুপ থেকে আবার বলে উঠল সোহেল, দিশার সাথে কথা হয়েছে? না, এখনো বলা হয়নি। কেন বলো তো? না, এমনি। সেদিন আরিয়ান ভাই যা করলো না, তোমার ফোন নম্বর জন্য আমাকে জ্বালিয়ে মেরেছে। আমাকেও কি কম জ্বালিয়েছেন নাকি? এক মুহূর্তে আমাকে কেমন বন্ধু বানিয়ে নিল, এখন আবার আরেক জ্বালা। এখন আবার কি? দিশাকে কি নাকি সারপ্রাইজ দিবে, ওকে নিয়ে যেতে হবে ওর কথা মতো কোনো এক জায়গায়। দোয়া করি আরিয়ান ভাইয়ার এত কষ্টের কাজগুলি যেন সার্থক হয়। আরে বাবা, সমস্যাটা কি তোদের? তোরা নতুন বিয়ে করছিস, ঘুরতে যাবি, ভালো কথা। আমাকে কেন টানছিস তোদের মাঝে? ইচ্ছে হয়েছে তাই টানছি। যেতে বলেছি যাবি, এটাই ফাইনাল। ফাইনাল বললি আর অমনি ফাইনাল হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। তুই যাবি, তোর ঘাড়েও যাবে। দরকার হলে অথেকেও নিয়ে যাব আমাদের সাথে। তোদের যা খুশি তাই কর, আমি রাখছি। রেডি হয়ে থাকিস কিন্তু বিকেলে। দেখা যাবে। ফোনটা কেটে দিল দিশা। রাগে ফুঁসছে সে। এটা কেমন কথা? তমা আর সোহেল ভাই নতুন বিয়ে করেছে, একটু ঘুরবে ফিরবে, এনজয় করবে না? আমাকে নিয়ে যেতে হবে তাদের। আমি জানি ওদের বডিগার্ড। নেহা সে কখন থেকে নিজের রুমে এ মাথা ও মাথা পায়চারি করছে। হাতে একটা ফোন নিয়ে সে কখন থেকে ভাবছেই কিভাবে আরিয়ানকে আবারও বাগে আনা যায়। আরিয়ানের প্রতি মুহূর্তেই আপডেট পেতে ও অবশ্য ওরা একটা বন্ধুকে বলে রেখেছে ঘন্টায় ঘন্টায় সে আরিয়ানের প্রাত্যহিক ডিটেলস পাচ্ছে। তাও শান্তি মিলছে না ওর। খুব ভয়ে আছে নেহা, দিশার সাথে ওর আবার কোনো কানেকশন হয়ে গেল না তো? এমন হলে তো নেহা আম আর আটি দুইটাই হারাবে। এমনটা হলে তো চলবে না। যেভাবেই হোক আরিয়ানকে আবারও বসে আনতে হবে। এই সবই ভাবছিল নেহা। এমন সময় কল বাজলো ওর ফোনে। রকি ফোন করেছে, নেহার আরেক বন্ধু, যাকে বলেছে আরিয়ানের খোঁজ দেওয়ার জন্য। নেহা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ রকি, কি খবর বলো। খবর আছে সাংঘাতিক, যেটা শুনলে তুমি হার্ট অ্যাটাকও করতে পারো। ফোনিটা রেখে সোজাসুজি বলো কি হয়েছে। আরিয়ান আর দিশার মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি ভাব জমে গেছে। যদিও পুরোপুরি হয়নি, তবে আজ মনে হয় হয়ে যাবে। মানে কি? আজ দেখলাম আরিয়ানকে একটা জুয়েলারি শপে যেতে। ওখানে গিয়ে একটা হীরের নেকলেস আর একটা রিং এনেছে। কার জন্য এনেছে জেনেছো কিছু? হ্যাঁ, আরিয়ান বেরিয়ে আসার সাথে সাথেই আমি শপে গিয়ে শপকিপারের সাথে কথা বলছিলাম। উনি জানে না কার জন্য নিয়েছে, তবে গিফটের প্যাকে মোড়ে নিয়ে এসেছে। কাউকে গিফট করবে হয়তো। আমার অনুমান এইটা দিশার জন্যই নিয়েছে, কারণ যেই গহনাগুলো নিয়েছে সেগুলো খুবই দামি হলেও একদম সিম্পল ডিজাইনের। আর আমি যতটুকু জানি দিশা সিম্পল মডেলই বেশি চয়েস করে। বুঝেছি। তবে এতটুকু জানলেই হবে না, আমার আরও ডিটেলসে জানা প্রয়োজন। কিছুটা শক্ত গলায় কথাটা বলল নেহা। চিন্তা নেই, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে ডিটেইল সব জানাচ্ছি। এখন রাখছি। ওকে। প্রায় ঘন্টা খানেক পর রকি আবারও নেহাকে কল দিয়ে কি যেন বলল। শুনে তো নেহার চক্ষু রক্তবর্ণ ধারণ করল। তবুও নিজেকে যথেষ্ট কন্ট্রোলে রেখে অনেকক্ষণ নিজেদের মাঝে কি যেন পরামর্শ করলো। আরিয়ান সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন করে সোহেলকে ফোন দেয়। সোহেল আর আরিয়ান একটা নিরিবিলি স্পেসের সন্ধান বের করে সেখানেই দিশাকে নিয়ে যাওয়ার প্ল্যান করে। আরিয়ান সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। সোহেল আর তমা তাকে যথেষ্ট হেল্প করছে। কথা বলা শেষে হঠাৎই কি যেন মনে পড়ে আরিয়ানের।
তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে সামনে এগুতে থাকে। কিছুটা যেই থমকে দাঁড়ায় আরিয়ান। তার সামনে আকাশ দাঁড়ানো, সেই কথাও যাচ্ছিল হয়তো। আরিয়ানকে দেখে সেও কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর চোখ সরিয়ে নেয়, উল্টো পথ হাঁটা শুরু করে। আবার সেই দিনের পর আকাশ একবারের জন্য আরিয়ানের সামনে পড়েনি। আকাশে চলে যাওয়া দেখে বুকটা ফেটে যাচ্ছিল আরিয়ানের। প্রাণের বন্ধু ছিল ওরা, একটা অভিশাপ না, একটা ভুল আরিয়ানকে আকাশের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যতক্ষণ সময় দাঁড়িয়ে আরিয়ান এগুলো ভাবছিল, ততক্ষণে আকাশ বেশ কয়েকটা হাত দূরে চলে গেছে। আর কিছু না ভেবেই আরিয়ান একটা দৌড় দিল আকাশের পিছু। আকাশ হেঁটেই যাচ্ছে, কিছুটা সামনে যেতেই আকাশের নাগাল পেল আরিয়ান। পিছন থেকে ঘাড়ে হাত রাখলো সে। আকাশ থমকে দাঁড়ালো। আরিয়ান অপরাধীর মতো আকাশের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দুটি শক্ত করে ধরে নিজের মুঠোর মাঝে রাখলো। আকাশ পাথরের ন্যায় তখনও দাঁড়িয়ে আছে নিজ জায়গায়, কোনো রিয়াক্ট নেই তার মাঝে। আরিয়ানের চোখ দুটো ততক্ষণে ভিজে গেছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না ওর। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কথা বলবি না আমার সাথে? আমি এতটাই খারাপ হয়ে গিয়েছি যে আমাকে দেখে পালাচ্ছিস? আকাশ কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে আছে দেখে আবারও আরিয়ান বলল, আমি না হয় ভুল করেছিলাম, তোকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই তো অনেক বুঝিস। কেন বোকার মতো চলে গিয়েছিলি? আমাকে আরো বুঝাতি, দরকার হলে মারতি। নিশ্চুপ আকাশ। কিছু বলবি না তো, তাই না? আজ আমি এতটাই পর হয়ে গেলাম। ঠিক আছে, চলে যাচ্ছি, কখনো আর তোর সামনে আসবো না, কথা দিলাম। আরিয়ানের চোখের পানি মুছে হাঁটা শুরু করলো। আকাশের পুরো শরীর থরথর করে কাঁপছে, চোখের কোণায় পানি জমে গেছে। আরিয়ানের চলে যাওয়া মানতে পারছে না, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। হয়তো আরিয়ানকে ডাকতে চাইছে, কিন্তু মুখ দিয়ে আওয়াজ আসছে না ওর। কিছুক্ষণ আরিয়ানের যাওয়ার প্রান্তে তাকিয়ে থেকে জোরে চিৎকার করে আরিয়ান বলে ডেকে উঠল। আকাশের ডাক শুনে পিছু ফিরে তাকালো আরিয়ান। আকাশের চোখ দুটো ছলছল করছে। তখনই আকাশের কাছে ফিরে এলো আরিয়ান। দুই বন্ধুর মাঝে যেন হাজার বছর পরে দেখা হলো। একটা নিরিবিলি পার্কের এক অংশে রং বেরঙের বেলুন দিয়ে সাজিয়েছে আরিয়ান। আকাশের মামুন সেখানে ছিল আরিয়ানের সাথে। ওরা সব রকম সাহায্য করেছে জায়গাটা সাজাতে। মামুন বলেছিল একটা বিলাসবহুল হোটেলেই জমকালো পার্টির মধ্য দিয়ে দিশাকে প্রপোজ করতে, কিন্তু আরিয়ান তা চায়নি। সে চায় সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে একদম সাধারণভাবে নেকলেস আর রিং নিজের হাতে পরিয়ে দিশাকে আপন করে নিবে, যেমনটা দিশার পছন্দ। সেই অনুযায়ী আয়োজন করছে ওরা। বিকেল 3টার দিকে তমা আর সোহেল দিশাকে নিয়ে বের হয়। পথে অথৈকেও সাথে নিয়ে নেয় তারা। দিশা বারবার জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে তারা, কিন্তু কারো কোনো রেসপন্সই পাচ্ছে না। শেষে রেগে গিয়ে অথৈকে বলল, তোরা কি প্লিজ আমাকে বলবি কোথায় যাচ্ছি আমরা? দিশার কথায় অথৈ সহ সবাই মুচকি হাসছে, কিন্তু কেউ কিছু বলছে না। আরও রেগে গেল দিশা। রেগে গিয়ে বলল, তোরা যা, সোহেল ভাই আপনারা যান, ঘুরে আসুন, আমি যাব না। রাগ করছেন কেন শালিকা? তোমাকে তো আর আমরা বেঁচে দিব না, তাই না অথই? কথাটা বলেই চোখ মারল সোহেল। অথই মুচকি হেসে বলল, একদম খাঁটি কথা দুলা ভাই। এই তোরা কি নিয়ে তুই আর কি করছিস? ভালো করে বলছি, বলে ফেল, নইলে কিন্তু ঘাড় মটকাবো তোদের। তুই কি পেতনি নাকি যে ঘাড় মটকাবি? দিশা রেগে গিয়ে তমাকে জিজ্ঞাসা করলো, তুই তো বল তমা, কোথায় যাচ্ছি আমরা? তমা মুচকি হাসলো, হেসে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে দিশা, তোকে তোর সারপ্রাইজটা দিতেই আমরা যাচ্ছি। কিসের সারপ্রাইজ? ব্রু কুচকে জিজ্ঞাসা করলো দিশা। কিসের সারপ্রাইজ সেটা যদি আগে বলে দেই, তাহলে তো আর সেটাই সারপ্রাইজ থাকবে না, তাই না শালিকা? দুষ্টু হাসি দিয়ে কথাটা বলল সোহেল। দিশা আর কিছু বলল না, রেগে থাকলেও ওদের সাথে গেল চুপচাপ। মামুনার আকাশ টেবিলের কেক সাজিয়ে বাইরে একটা দোকানে গেল মিনারের ওয়াটার আনতে। দিশা আর বাকিরা সবে মাত্র ঢুকেছে পার্কের ভিতরে। কিছুটা গিয়ে থমকে দাঁড়ালো দিশা, অবাক চোখে দেখছে সামনে। তমা, সোহেল আর অথয়ও হতবিম্বল হয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তারা। আরিয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে নেহা আর বলছে, আমি জানতাম আরিয়ান তুমি আমাকে এতটা ভালোবাসো,
তাই তো আমাকে খুশি করার জন্য এত আয়োজন করেছো। কথাটা বলেই দিশার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল নেহা। আরিয়ান হতবম্ব হয়ে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। দিশা ছলছল চোখে তমা আর সোহেলকে বলল, এটা আপনাদের সারপ্রাইজ তাই না? এটা দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে এলেন? ছি, আমার ভাবতেও অবাক লাগে আপনি আমার সাথে এমন করেছেন। আপনাকে তো আমি বড় ভাইয়ের মতো ভাবতাম, তাই না? আমার সাথে এরকম মশকরা না করলেও পারতেন। কথাটা বলেই দিশা এক দৌড়ের সামনে এগিয়ে গেল। সবাই যেন মূর্তি হয়ে গেছে, কারোর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ওদিকে আরিয়ান এক ধাক্কা দিয়ে নেহাকে দূরে সরিয়ে দেয়, রেগে গিয়ে বলল, কি করছো কি এইসব? পাগল হয়ে গেছো তুমি? এত অস্থির হচ্ছ কেন সোনা? সবে তো মাত্র শুরু। মানে? কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো আরিয়ান। কিছুই না, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তাই এমন করেছি। তোমার জন্য আমি পাগল হয়েছি, বুঝেছো? দিনের বেলায় স্বপ্ন দেখতে থাকো, আমার নাগাল তুমি পাবে না নেহা। সেটা সময় হলেই দেখতে পারবে সোনা। কথাটা বলে একটা শয়তানি হাসি দিল নেহা, তারপর চলে গেল সেখান থেকে। হ্যালো। হ্যাঁ নেহা, বলো কি খবর? আমার এদিকটার খবর ঠিকঠাক, তোমার ওই দিকের খবর কি? কোনো চিন্তা করো না, আমারও সব কিছু গুছানো, এখন শুধু ড্রামাটা করা বাকি। সাবধানে করো। ওকে। আচ্ছা, রাখছি। নেহা ফোনটা কেটে দিল। আরিয়ানের সাথে ড্রামা করেও মন ভরেনি তার, তাই তো রকিকেও ফোন দি এটে দিল সে। আরিয়ান সামনে তাকিয়ে দেখলো তমা, সোহেল আর অথই দাঁড়ানো, কিন্তু আরিয়ানের চোখ দিশাকে খুঁজছে। দিশা নেই আশেপাশে। যা অভিমান মেয়েরই বাবা, না জানি কোথায় গেল। আরিয়ান ওদের দিকে এগিয়ে গেল। সবার মন মেজাজ খারাপ। আরিয়ান জিজ্ঞেস করলো, মুড অফ কেন সবার? জানো না? না তো, কি হয়েছে? কেন নাটক করছো? এতক্ষণ তো সবটা নিজের চোখেই দেখলাম। রেগে গিয়ে বলল তমা। সোহেল তমাকে শান্ত করতে লাগলো আর বলল, চুপ করো তো, কিছু না জেনে শুনে চোখের দেখাতেই এভাবে রিয়াক্ট করো না। আগে শুনি সবটা কি হয়েছিল আরিয়ান। শেষের কথাটা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল সোহেল। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে তারপর সবটা খুলে বলুক ওদেরকে। আরিয়ানের কথা শেষ হলে সোহেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুনছো তো? তমাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ সব তো বুঝলাম, কিন্তু দিশাকে কিভাবে মানানো? বেচারি যেভাবে রিয়েক্ট করে ওইদিকে গেল। কপালে চিন্তার রেখা টেনে বলল অথই, ওকে কিভাবে মানাতে হবে সেটা আমার উপর ছেড়ে দাও। কোন দিকে গিয়েছে সেটা আগে বলো। ওই তো ওইদিকেই গেছে। পার্কের দক্ষিণে ইশারা করে দেখালো তমা। আরিয়ান সেখানেই হাঁটা শুরু করলো। তমা, সোহেল আর অথই ওর পিছু পিছু গেল। ততক্ষণে আকাশ আর মামুনও চলে আসলো। ওরা কিছুই বুঝতে না পেরে অথইকে জিজ্ঞাসা করলো। অথই ওদের সবটা বলে ওরাও বেশ রেগে গেল। পার্কের একটা বেঞ্চে বসে কাঁদছে দিশা। কিছুটা দূরেই ঘুরঘুর করছে রকি। উদ্দেশ্য কি সেটা দিশার অজানা। বেচারি তো রকিকে চিনেই না, তবে রকি যথেষ্ট ফলোতে রাখছে দিশাকে। দিশার ভ্রুক্ষেপ নেই সেদিকে। আরিয়ানকে এদিকে আসতে দেখেই আচমকাই দিশার পাশে দিশাকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে বসলো রকি। ঘটনায় আকস্মিকতায় হতচকিত হয়ে গেল দিশা। আশ্চর্য হয়ে তাকালো রকির দিকে। রকি একটা শয়তানি হাসি দিয়ে পেটের দিকে তাকাতে ইশারা করল ওকে। দিশা অবাক চোখে নিজের পেটের দিকে তাকিয়ে শিউরে উঠল। রকি একটা ছুরি দিশার পেট বরাবর তাক করে বসে আছে, তবে সেটা অন্য সবার নজরের বাইরে। আশেপাশে সবাই ভাববে ওরা ঘনিষ্ঠভাবে বসে আছে, কিন্তু দিশাই ভুক্তভোগী হয়ে সবটা সাফার করছে। কিছুই মাথায় ঢুকছে না দিশার। অবাক চাহনি আর ভয় ভয় জিজ্ঞাসা করলো, কে আপনি? আমার সাথে এমন করছেন কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে, আর কেন এমন করছি সেটা একটু পরেই টের পাবে। মানে? সব কিছু মানে জানতে চাও? আচ্ছা শুনো, আরিয়ান তোমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই ভালোবাসার বদলে ও তোমাকে ঘৃণা করুক। তাই তো তোমার পাশে এসে বসলাম। ও এসে যখন তোমাকে আর আমাকে এভাবে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরা অবস্থায় দেখবে, তখন তোমার প্রতি ওর ধারণা কি হবে একবার ভেবে দেখো। বলে আবারও শয়তানি হাসি দিল রকি। দিশার রেগে গেল, বলল, কি করছেন কি? আমি কি করেছি আপনার? এত কথা তোমার সাথে আমি বলতে পারবো না। আমি যেটার জন্য এসেছি জাস্ট সেটা করেই চলে যাব। রেগে গিয়ে বলল রকি, আমি সবাইকে বলে দিব, চিৎকার করব আমি। প্রাণের মায়া থাকলে এই রকম করবে না তুমি। আর তাছাড়া তুমি যদি এমন করো আমি তোমাকে তো মেরে দিবই, সাথে ওই আরিয়ানকেও মেরে দিব এটা দিয়ে। ছুরিটা দেখিয়ে বলল। রকির এই কথায় দিশা থ মেরে গেল।
আরিয়ান সহ বাকিরা দিশার কাছাকাছি আসতেই দেখলো দিশা একটা ছেলের সাথে ঘনিষ্ঠভাবে বসে আছে। মাথা গরম হয়ে গেল আরিয়ানের। রকিও তার কাজ শুরু করে দিল। দিশা বাবু, আমি অনেক সরি তোমাকে এভাবে এতক্ষণ ধরে অপেক্ষা করানোর জন্য। দিশা কিছুই বলছে না, অবাক হয়ে শুনছে, কিন্তু কিছু বলতেও পারছে না। প্রাণের মায়া কার না আছে। ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রকি আবারও বলতে লাগলো, তুমি আজ বলেছিলে না আমাকে আজ কাকে যেন দেখাবে, আরিয়ান না কে যেন। আচ্ছা বাদ দাও, ওদের কথা বাদ, আমরা এখন আমাদের কথা বলবো। তুমি আমাকে এখানে ডেকেছো বলে আমি আমার সব কাজ ফেলে চলে আসছি। এখন ওইসব ফালতু কথা বলে সময় লস করতে চাই না।